যে আমরা ক্ষমতায় আছি তো আমরা কি করব কেন? এই যে জেলা পরিষদগুলোতে তো প্রশাসক ছিল, সিটি কর্পোরেশন প্রশাসক ছিল, সেটা নন পলিটিক্যাল এবং সরকারি লোক ছিল। আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি প্রয়োজন হলে আবার ইলেকশন দিয়ে দিতেন, নির্বাচিতরা আসতো, কিন্তু তাকে সরিয়ে দিয়ে আপনি দলীয় লোক দিলেন কেন? এতেই তো মনে হয় যে আসলে আপনি দলীয়করণই করতে চেয়েছেন। না, এমন না যে সেখানে কোনো প্রশাসক নাই, এখনই একটা প্রশাসক দিতে হবে, যে কারণে দিতে হয়। প্রশাসক সব জায়গায় ছিল এবং সরকারি প্রতিনিধি সেখানে ছিল। চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এত পরিমাণ হয়েছে যে সরকার আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে প্রথম 100 দিনেই তাদের 605টি হত্যাকাণ্ড, 294টি ছিনতাই, 196টি অপহরণ, নারী শিশু নির্যাতনের 3496টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এবং এই সময় দেশ জুড়ে আরও মব সহিংসতা, হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন, এবং মে এবং 2026-এ এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। এবং ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পেলেন, দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম অন্তত রাজনীতিতে একটা পরমত সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনে আর রক্ত ঝরবে না, শারীরিকভাবে কারোর উপরে কেউ হামলা করবে না। বিএনপি, যুবদল এবং ছাত্রদল পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, বরিশালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যে তারাই প্রথম শিবিরের উপর আক্রমণ করেছে। হয়তো জুলাই সেলিব্রেশন করছে, চিত্র প্রদর্শনী করছে, সেমিনার করছে, সেখানে করতে দেবে না, বাধা দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঠিকাদারির কাজ, নতুন কনস্ট্রাকশনের কাজ বিএনপি নিয়ে যাবে, সেখানে সংসদে আছে যোগসু, তারা বলছে না, এটা নিরপেক্ষ টেন্ডারের মাধ্যমে করতে হবে, ও ঠিকাদারি তাদেরকে দিতে হবে। আচ্ছা, বাস এটা নিয়ে তাদের উপরে হামলা, মারামারি, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া। ফলে এই যে ক্যাম্পাসকে রক্তাক্ত করা, ছাত্র সংগঠনের মধ্যে একটা সহ অবস্থান বিরাজ করছিল। ডাকসুতে যারা নির্বাচিত হলো, যথেষ্ট সংযম এবং ধৈর্যের মধ্য দিয়ে তারা ক্যাম্পাসে সহিংস পরিবেশ যেন না হয় সেটাকে বজায় রাখার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু গ্রামে বলে না, পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধানো। ফলে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসকে রক্তাক্ত করা, হামলা করা, এবং সেই সাথে দুঃখজনকভাবে যুক্ত হয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ভাইস চ্যান্সেলররা নগ্নভাবে বিএনপি এবং ছাত্রদলকে তারা সাপোর্ট দিচ্ছে। পঞ্চম, পররাষ্ট্রনীতিতে যে দুর্বলতা দেখানো যাচ্ছে আমরা সেটা উল্লেখ করতে পারছি। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু 6 মাসে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি। এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারেও অক্ষমতা ব্যক্ত করা হয়েছে। এগুলো মিন করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি, ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। 12 লক্ষ রোহিঙ্গারা আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি এবং সব কিছুর উপর মিলিয়ে বাংলাদেশের উপর বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রেও সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে পরিকল্পনায় সরকার ব্যর্থ, এখনো সে প্রক্রিয়া শুরু করতে পারেনি। ষষ্ঠ, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই সংকুচিত হয়ে আসছে। আমরা এটার ব্যাপারে আলাদা সাংবাদিক সম্মেলন করেছিলাম। 400 টাকায় চলে আসছিল কাঁচামরিচের কেজি। দ্রব্যমূল্যের চার্ট সব জায়গাতেই আছেন।
মূল্যস্ফীতি 9.16%, খাদ্য মূল্যস্ফীতি 8.60%, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.61%। এই পর্যায়ে কিন্তু চলে এসেছে। মূল্যস্ফীতি 9.42% থেকে 9.16% নামা মানে পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না। সপ্তম, ব্যাংকিং সেক্টরে চরম নৈরাজ্য এবং বিশৃঙ্খল পরিস্থিতি। এ ব্যাপারে আপনারা সবাই জানেন যে ব্যাংকিং খাতের বর্তমানের সংকট দীর্ঘদিনের, এটা আমরা স্বীকার করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,80,704 কোটি টাকা, যা মোট ঋণের 32.26%। 3 মাসেই ঋণ খেলাপি বেড়েছে 31,487 কোটি টাকা। কিন্তু সরকারের প্রথম 6 মাসেও খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আমানতকারীদের আস্থাহীনতা ও উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষণীয় নয়। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল এবং মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা আগের বছরের তুলনায় 20 থেকে 30% কমে গিয়েছে। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান উদ্বেগজনক। এছাড়া ইসলামী ব্যাংক নিয়ে তো যা হয়েছে, অযাচিত হস্তক্ষেপ সরকার দলীয় হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাত আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। এবং আপনারা সম্প্রতি জানেন যে ইসলামী ব্যাংক ডাকাতির যে বড় ডাকাত, সেই ডাকাতকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে নির্দেশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবীকে পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। নেক্সট, গুম প্রতিরোধ আইন। পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের যে জারি করা গুম, মানবাধিকার যে সমস্ত অর্ডিন্যান্সগুলো ছিল, সব আপনারা দেখছেন, এগুলো সব বাতিল করে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা এটাকে নতুন করে আইন প্রণয়ন করব এবং একটা বিধানের মধ্য দিয়ে নিয়ে আসব। অর্থাৎ হচ্ছে কি, এটাকে পুলিশের হাতে আওতায় আবার নিয়ে যাওয়া হইতেছে। কিন্তু কমিশন থাকলে, নিরপেক্ষভাবে একটা ব্যক্তি যখন গুম হয়ে যায়, তার তদন্ত, তার নিরপেক্ষ এবং সব কিছুর ব্যাপারে কিন্তু একটা ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা তার ব্যাপারে ওই গুম কমিশনের মধ্যে ছিল। এটা বাতিল করার মধ্য দিয়ে হয়েছে কি, যে যারাই গুম করবে তারাই তদন্ত করবে, পুলিশের হাতে চলে গেল। এ ব্যাপারে যে কথা বলে ওনারা নতুন আইনের যে উদ্যোগ নিচ্ছেন, এটা সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের উপরে অত্যাচার, নির্যাতন এবং গুমের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আরো কয়েকটি বিষয় আপনাদের কাছে আমি পেশ করছি। কৃষি খাতে খুব চরম অবস্থা গত 6 মাসে। সেখানে সারা দেশে সার নিয়ে হাহাকার দেখা দিয়েছে। কৃষক সরকার নির্ধারিত দামের 2 থেকে 3 গুণ দাম বৃদ্ধি দিয়ে সার কিনতে হচ্ছে, সার পাচ্ছে না। এবং নানা সিন্ডিকেট করে এক শ্রেণীর লোক এই সারের ক্রাইসিস তৈরি করছে এবং মূল্য বাড়িয়ে দিয়েছে। নতুন নীতিমালা করার কারণে পুরাতন ডিলার ও খুচরা বিক্রেতারা তাদের ডিলারশিপ হারানোর আশঙ্কা করছেন। তাদের ধারণা, সারের ডিলারশিপ ও খুচরা বিক্রয় এই দলীয়করণ করা হচ্ছে। এবং সামনে ধানের আমন মৌসুম, এ সময় সার না পাওয়া গেলে সারা দেশে আরও অস্থিরতা তৈরি হবে। এছাড়া সরকার সারের ভর্তুকি কমানোর যে পরিকল্পনা করছে, তা কৃষি ও কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ধানের দাম পাচ্ছে না কৃষক। বিগত বড় মৌসুমে সরকার প্রতিমন ধানের দাম 1440 টাকা নির্ধারণ করলেও কৃষকরা প্রতিমন ধান 1050 টাকা থেকে 1100 টাকাও বিক্রি করতে বাধ্য হয়েছে, যা ঘোষিত সরকারি দামের তুলনায় অনেক কম। 1 মণ ধানে একজন শ্রমিকের উৎপাদন খরচও কিন্তু ওঠে নাই। হাওড় অঞ্চলে ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে বিভিন্ন উপজেলায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান কিন্তু তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। এইসব এলাকায় ধানের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকরা বিরাট সংকটের মধ্যে পড়েছে। ফলে দেখা যাচ্ছে যে এর মধ্যে আবার ফ্যামিলি কার্ড বিতরণ আর কৃষক কার্ডের নামে যে অনিয়ম, সুপারভাইজার নিয়োগ করা, আর কারা এটা যাচাই বাছাই করবে। বাংলাদেশের সরকারের দৃষ্টিতে বিরোধী দলের কোনো লোক কৃষক, সাধারণ মানুষ পাওয়ার উপযুক্ত কেউ আছে বলে তো মনে হয় না।
সব দলীয় লোকরা সিন্ডিকেট করে উপজেলা লেভেলে